পেনিসে ইলেকট্রিক শক দেয়, বাম পাশে লাথি দিল বুট দিয়ে, এবং আমার সাথে সাথে দাঁত ভেঙে যাবে। পড়ে গেলাম ওই টুলটা থেকে। পড়ে যাওয়ার পরে মানে বেধড়ক পিটানো, মারা বাড়াচ্ছে আর পিটাচ্ছে। তো আমার হাত কিন্তু তখন ওই রকমের ইয়ে করা, ওই অবস্থায় আমার আঙ্গুলগুলোকে থেতলে দিচ্ছে। হঠাৎ করে একটা ইলেকট্রিক শক দিল, মানে ইয়ে করে চিৎকার করতেছি আমি, এক পায়ে রশি দিয়ে উপরে ঝুলে তারপরে পিটিয়েছে। তো বলো যে ওকে ক্রস ফায়ারে দিয়ে দাও। প্রস্রাব করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না আমার, কিন্তু একটা রুটিন করে আমাকে মারতে নিয়ে যায়। প্রথম আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ আমি আজকে তুমি আমাকে কবুল করেছো, আমার ক্রস ফায়ার হোক। এই যন্ত্রণা আর সহ্য করতে পারি না। শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে কেন লেখি, তাদেরকে অপমান করি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয় বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময় বহু মানুষকে গুম করা হয়েছে। তেমনি বিগত 17 বছর বাংলাদেশেও হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল। এর মধ্যে কোনো মানুষ হয়তো চরম অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরে ফিরে এসেছেন, কেউ ফিরে এসেছেন লাশ হয়ে, কেউ ফিরে আসেননি, যেমন ইলিয়াস আলী, সাবেক এমপি হিরো, চৌধুরী আলম সহ অনেকেই ফিরে আসেননি। আমরা চ্যানেল জেড এর বিশেষ আয়োজন থাকবে এই উপলক্ষে সপ্তাহব্যাপী, এবং আমরা কথা বলবো বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিবর্গের সাথে, যাতে তারা তাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, তাদের প্রত্যাশা প্রাপ্তির ব্যাপারে কথা বলবেন। তেমনি আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব হুমায়ুন কবির, জুলভার নামে খ্যাত লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার। হুমায়ুন ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। হুমায়ুন ভাই, 30 তারিখ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আপনি গুমের শিকার হয়েছিলেন, চরম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন। তো আপনি কেন গুম হয়েছিলেন এবং গুম হওয়ার পরে আপনার উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন করা হয়েছে, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। আপনাকে ধন্যবাদ আমাকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেওয়ার জন্য। এবং যেহেতু আমি নিজেই একজন ভুক্তভোগী, সেজন্য আমি বোধহয় এটার জন্য যে বলার যে গভীরতাটা থাকবে, বিষয়টার যে গভীরতা, সেটা আমি তুলে ধরতে পারবো অন্য যে কোনো সময় চেয়ে। প্রথমে আমি একটা জিনিস ব্যাখ্যা করতে চাই, গুম এবং গুম পরিবার, এটা নিয়ে। আমরা যারা গুম হয়েছি, গুম হয়ে ফিরে এসেছি, তারা হলাম সরাসরি ভুক্তভোগী। এরপর আছে গুম পরিবার। সেখানে গুম পরিবারের মধ্যে গুমের ভুক্তভোগীর বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এরা হতে পারে। এই কাজে এদের কথার চেয়ে বা এদের অভিজ্ঞতার চেয়ে আমাদের অভিজ্ঞতাটা নিঃসন্দেহে ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আপনি সরাসরি ভুক্তভোগী, আর তার হচ্ছে ভুক্তভোগীর সদস্য। তো আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। আমি লেখালেখি করি এবং সেটা সমাজ সচেতনতা এবং সরকারের ভুল ত্রুটি এগুলো তুলে ধরি। আমরা 1/11 সরকারের যখন একটা আসলো, তখনই আমরা একটা আশ করতে পারি, যারা আমরা জাতীয়তাবাদী চিন্তাধারার। মানে আপনাকে যদি আমি একটু বলি, আপনি তো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা যদি জানি আপনি ছাত্রদের প্রতিষ্ঠাকালীন সদস্য, রাইট, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হিজবুল বাহারের ভ্রমণে আপনি সঙ্গী ছিলেন। সো আপনার তো একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সবকিছু মিলিয়ে আপনার যে অভিজ্ঞতার বিষয়টা বলেন। আমি যেহেতু একেবারেই বিএনপির প্রাথমিক সদস্য হয়ে, আমি সেটা 44 বছর হয়ে গেছে, ছাত্র দলের প্রতিষ্ঠাতাকালীন সদস্য আমি। তো এইসব কারণে আমরা তো একদম পিওর জাতীয়তাবাদী, আমাদের মধ্যে কোনো রকমের খাদ নেই। এবং আমরা অনুভব করতেছিলাম যে 1/11 সরকার এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সরকার ছিল। অর্থাৎ ওই সময় বিএনপি সরকার তথা ম্যাডাম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে একটা বেশ ভালো পজিশনে যাচ্ছিল। এই জিনিসটাকে দমায় রাখার জন্য
আহ, যারা এটা চায় না, যেসব দেশ চায় না যে স্বাধীনভাবে বাংলাদেশ চলুক, স্বাধীনভাবে বাংলাদেশ সিদ্ধান্ত নেক, বা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করুক, এটা যারা চায় না তাদের সহযোগী হয়ে বিভিন্ন দেশ আমাদেরকে এই ১/১১ সরকারটা চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, যে জাতিসংঘের ভুয়া চিঠি, হ্যাঁ, জাতিসংঘের ভুয়া চিঠি ছিল এটা অন্যতম। আরেকটা বিষয় ছিল, যদি আমি একটু রিকল করি, যে ওয়ার অন টেররের যে কল ছিল, মানে তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়ার, সেটা একটা ছিল, খালেদা ডিনাই করেছে। হ্যাঁ, সেটা একটা ছিল। এবং তখনই এই যে বিএনপি সরকারের ওই সময়ে যে জঙ্গি তৎপরতা হঠাৎ করে যে বেড়ে যাওয়া, এটাও ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই যে হঠাৎ করে এক সময় ৬৪টি জেলায় বোমাবাজি, এটা কিছুই জানতে পারে না সরকার, এবং তাদেরকে কোনো গুরুত্বই ছিল না, কিন্তু তাদেরকে হাইলাইট করা হয়েছে আন্তর্জাতিকভাবে। আমরা যেটা জানি না তার চেয়ে তারা বেশি জানে তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে। এটাও ছিল ষড়যন্ত্রের অংশ, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই ১/১১ সেনা তত্ত্বাবধায়ক সরকার আসে। তখন থেকে আমাদের মধ্যে একটা আশঙ্কা, একটা ধারণা হয়ে গেছে যে আমাদের কপালে অনেক ভোগান্তি আছে, এই দেশের কপালে, এবং জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র চলতেছে। সেই অনুযায়ী বিএনপি সরকারকে ওইভাবে নাজেহাল হতে হয়েছে। তো আমরা এই জিনিসটা আজ করতে পেরে ২০০৬-০৭ সালেই আমরা তৎকালীন একমাত্র বাংলা ব্লগ সামহায়ার ইন ব্লগ, ওখানে আমরা সব মিলে ৭-৮ জন ব্লগার হবে। এরা এই জাতীয়তাবাদীর পক্ষে লিখতাম, বিএনপি সরকারের পক্ষে লিখতাম, ১/১১ সরকারের বিরুদ্ধে লিখতাম ছদ্মনামে, নামে। হ্যাঁ, তখন আমরা মূলত পরিস্থিতিটা এত খারাপ ছিল যে আমরা আশঙ্কা করতাম যে কোনো সময় আমরা গুম হয়ে যাব। তখন গুম শব্দটা অবশ্যই হয় নাই, যে কোনো সময় আমরা গায়েব হয়ে যাব, আমাদেরকে গ্রেফতার হতে পারে, নির্যাতনের শিকার হতে পারে, আমাদেরকে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে যাবে বা ইত্যাদি। এইসব ভয়ের জন্য আমরা ছদ্মনাম ব্যবহার করতাম আমরা সবাই। যেমন আমি হুমায়ুন কবির, আমি জুলভার নামে লিখতাম। তো এর আগেও আমি অন্য আরেকটা নামে লিখতাম, বাবুয়া। কিন্তু সেই লেখাটা প্রতিক্রিয়াশীলদের মধ্যে এত প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আমার বিরুদ্ধে রিপোর্ট করে ওই বাবু আইডির বিরুদ্ধে সেটাকে ব্যান করাই দেয়। এবং সামহায়ার ব্লগের 98% ব্লগারই কিছুটা লেফটিস্ট চিন্তা ভাবনার এবং আওয়ামী লীগের ইয়াতে। কারণ আমাদের জাতীয়তাবাদী, বিশেষ করে বিএনপির সমমনা বা এদের যারা আছে, এরা লেখালেখিতে বা পড়াশোনায় কিন্তু এতটা তৎপর না। এই ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির দুর্বলতা রয়েছে, এবং মিডিয়ায় আমাদের উপস্থিতি নাই বললেই চলে। মানে আপনারা যখন এই ব্লগ দিয়ে আপনার লেখালেখি শুরু, এবং তারপর ২০০৯ সাল বা ১০ সালের দিকে আমরা ব্লগ থেকে একরকমের কিছুটা অভিমান করে আমরা বের হয়ে যাই, কারণ আমরা ব্লগ থেকে আমরা সহযোগিতা পাচ্ছিলাম না। আমাদের যারা জাতীয়তাবাদী আইডি তাদেরকে কোনো রকমের সাপোর্ট দিত না, বরঞ্চ আমরা যাতে বেশি আক্রান্ত হই, আক্রমণের শিকার হই, সেটার একটা পরোক্ষ সমর্থন ছিল ব্লগ অ্যাডমিনের। তো তখন আমরা বের হয়ে সবাই ফেসবুকে চলে আসি, এবং ফেসবুকে আসার পরে ২০১২ সালের দিকে জেড ফোর্স নামে একটা প্ল্যাটফর্ম করা হয়। যদি আমি জেড ফোর্সের প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার সাথে আমি জড়িত ছিলাম না, কিন্তু আমি প্রাথমিক সদস্য ছিলাম। আপনি অনেক পুরনো লেখক। হ্যাঁ, আমি তো সেখানে আমরা সবাই মিলে লেখালেখি শুরু করি, এবং বিশেষ করে আমরা বিডিআর ম্যাসাকারের উপরে যে ওই বিষয়টা আমরা খুব হাইলাইট করি, এবং সেখানে যে সরকারের ইনভলভমেন্ট ছিল, প্রতিবেশী শক্তির রাষ্ট্রের একটা যে ইনভলভমেন্ট ছিল, সেই জিনিসটা আমরা খুব তুলে ধরি। এর মধ্যে আসে নির্বাচনেও আমরা তখন আমরা বেশ একটা মোটামুটি একটা বড় প্ল্যাটফর্ম গড়ে তুলি, যে পরিচিতির মধ্যে যে আমরা লেখালেখি করি সরকারের বিরুদ্ধে। মানে আপনার সাথেও আমার অনলাইনেই পরিচয় হয়েছিল, আমার মনে আছে, এই যে নির্বাচনের আগে। হ্যাঁ, ২০১২ সালেই তো এখানে আপনার সাথে আমাদের হয় যে আপনিও আমাদের সাথে যোগ দেন আমাদের লেখালেখিতে, এবং আমরা তখন একত্র হয়ে যাই যে হ্যাঁ, আমরা একটা গ্রুপ। তখন আমরা কেউ কাউকে চিনি না, বা পরিচয়ও কেউ গোপন রাখতাম, কিন্তু আমরা ফেসে চিনতাম যে, বা নামে চিনতাম যে ইমরান, শোভন, ওয়াসিম,
রাজন, ইভান, আমরা সবটা একই দলের, কিন্তু আমরা কারো ইচ্ছাকৃতভাবে কেউ কারো পরিচয় কোনো সময় প্রকাশ করতাম না। তখন নিরাপত্তা সংকট ছিল, নিরাপত্তা গোপনে মিটিং সংক্রান্ত। করা হতো বিভিন্ন বাড়ির এমনকি ছাদে। আপনি আমরা দুজন প্রতিবেশী এবং পাশাপাশি আমরা অনেক building এ পরে থাকি। জানতে হ্যাঁ, পেরেছি। সেটা আমরা কখনো প্রকাশ করি নাই, বা অনেক পরে প্রকাশ হয়েছে সেটা। এই লেখালেখি থেকে কিভাবে মানে গুমের পর্যায়ে চলে গেল বিষয়টা একটু যদি। 2014 সাল থেকে আমরা লেখালেখিতে মানে ভয়ঙ্কর ভাবে আক্রমণাত্মক হয়ে উঠি। সিপি গ্যাং এর এগেইনস্টে তখন একটা সিপি গ্যাং এর বিরুদ্ধে, আওয়ামী সরকারের বিরুদ্ধে, প্রতিবেশী দেশের বিরুদ্ধে, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা লেখালেখি শুরু করি। তো এইটা দেখার পরেই আর বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাদের প্রতি নজরদারি শুরু হয়। আমাদেরকে ফোনে ইয়া হয়, মানে হুমকি দেওয়া হয়, আমার সাথে মেসেঞ্জার ইয়া করা হয় যে আমাদের লেখালেখি না করলে আমাদেরকে ইয়া করবে, মানে ক্ষতি করবে আমাদের। তো সাধারণত লেখালেখি কলম বন্ধ করতে বলা হয়, হ্যাঁ, প্রতিবাদ বন্ধ করা করতে বলা হয়, কিন্তু আমরা বন্ধ যতই আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছিল তখন আমরা আরো বেশি ইয়ে হয়ে যায়। 2012 সালে বর্তমানে যে এমপি ফরিদপুর 4-এর শহীদুল ইসলাম বাবুল, উনি আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেন, মানে সংঘবদ্ধ করেন, একত্রিত করেন, এবং আমরা বিভিন্ন সময় ওই সময় মিটিং করি। তখন তো আর ওপেন মিটিং করা যেত না, আমরা মিটিং করতাম কখনো কোনো হাসপাতালে এর ক্যাফেটেরিয়ায়, বা কেউ পেশেন্ট ভর্তি হয়েছে বা ভর্তি হওয়ার নাম করে তার রুমে, এভাবে আমরা মিটিং, বাড়ির ছাদে, গ্যারেজে, হ্যাঁ গাড়ির গ্যারেজে, ছাদে, এইভাবে এক এক দিন এক এক সময় আমরা করতাম। তো এইভাবে আমরা সবসময় একটা নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ আমাদের ইয়ে করে আমরা লেখালেখি চালিয়ে গেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে সবসময় একটা ইয়ে ছিল, চাপ ছিল। তো 2018 সালে নির্বাচনের আগে এই বিষয়টা আরো আমাদের ব্যাপকভাবে আমরা শুরু করি। তো 2018 সালের 27শে অক্টোবর আমি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলাম। এটা তোমার পারিবারিক একটা মামলা ছিল জমি সংক্রান্ত। সেটা হলো আমার জমি জমা আওয়ামী লীগের কিছু গুন্ডা লোকেরা দখল করে নিয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি। যেহেতু আমি গ্রামে থাকি না, তো সেই জমির জন্য আমি একটা মামলা করেছিলাম। সেই মামলার কাজে যেতে আমি যাচ্ছিলাম। তো আমি আগে থেকে স্টিমারে বুকিং দিয়ে রেখেছিলাম 15 দিন আগে প্রায়। তখন স্টিমার ওটা হলো পিএস টার্ন, ওই স্টিমারে আমি বুকিং দিয়ে রেখেছিলাম। তো ওইখানে বুকিং দেওয়ার মধ্যেও আমার সতর্কতা ছিল। ওখানে একটা ডাবল রুম আমি একা বুক করি, যাবো আমি একা, কিন্তু আরেকজন সে কে আসবে সেই ভয়ে বা আতঙ্কে আমি আরেকজনকে নেই নি, আমি একাই যাই। তো 27 অক্টোবর যেদিন আমি বাসা থেকে রওনা করে যাই, তখন পথের মধ্যে আমাকে একাধিকবার আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি নর্মালি ওই যে সতর্কতার জন্য আননোন নাম্বার কখনোই রিসিভ করতাম না, কিন্তু ওই দিন একই নাম্বার থেকে বারবার ফোন আসার পথে তখন আমি ট্রাফিক জ্যামে আটকা ছিলাম। একটা নাম্বার আমি রিসিভ করি, রিসিভ করার পরে কিছু বাতচিত হয়, তা একেবারেই অপ্রাসঙ্গিক কথা হয় যে আমি এখন কোথায় আছি, কোথায় যাব, কিন্তু তার পরিচয় দিচ্ছে না। পরিচয় এমন একজনের নাম বলেছে, সেই নাম আমি খুঁজে পাচ্ছি না যে সে কে। একই নামে আমি অনেকজনকে চিনি, কিন্তু ওনার পরিচয় দেখেন আমাকে চিনতে পারেন কিনা, এরকম আর বাতচিত করতেছে। এনিওয়ে, তো আমি আমার স্টিমার ছাড়ার টাইম ছিল 6:30 সম্ভবত, বা 6:30 সন্ধ্যায়। আর আমি ওখানে পৌঁছি একদম আসরের নামাজ শেষে জ্যাম পেরিয়ে। তো ওখানে যেই আমি আর কি প্রথম আসরের নামাজটা আদায় করলাম। তো কেবিনে ঢুকে আমার কেবিনে একটু দেখি যে কেবিনের ভিতরে যে বেসিনে একটু ডিস্টার্ব ছিল। তো আমি ওখানকে যে অ্যাটেন্ডেন্ট তাকে ডেকে বললাম যে আমার এটা তো অসুবিধা। তো তখন সে আমাকে 7 নম্বর কেবিন থেকে বদলি করে বোধহয় আমাকে 3 নাম্বার বা 4 নম্বর কেবিনটা দেয়। সেখানে আমি ঢুকে আমার জাস্ট কাপড় চোপড় চেঞ্জ করতেছি, ঠিক ওই সময় এক ভদ্রলোক আসলেন, বয়স্ক, বেশ শান্ত, লম্বা চেহারা, খুব বিনয়ের সাথে আর কি বললেন যে আপনি হুমায়ুন কবির, আমি জানছি যে আপনি একটা ডাবল রুমে একা যাচ্ছেন, তো আমিও এরকম যাবো কাউখালী, যদি আমাকে আপনার শেয়ার করেন তাহলে আমার খুব উপকার হয়, আমি ক্যাবিন পাই নাই। তো আমি বললাম না, আমি তো একা যাওয়ার জন্য ইয়ে করেছি, হবে না। তো দেখলাম যে ভদ্রলোক চলে যাচ্ছেন। এরপর হঠাৎ করে মনে হলো যে এত একদম বয়স্ক লোক, ওনাকে আমার ফিরাই দেওয়া ইয়া। তো
তো আমি বললাম যে আপনি কি করেন? বললো যে আমি সাংবাদিক, আমার নাম মোর্শেদ আলী খান, আচ্ছা। আগে বিবিসি রয়টারে কাজ করতাম, এখন ডেইলি স্টারে কাজ করি। ও। তো আমি বললাম ঠিক আছে আপনি আসেন, তাহলে আমরা একসাথেই যাই। তো বলতে আমি অর্ধেক ভাড়া দিয়ে দেবো। না, ভাড়া দেওয়া লাগবে না, ভাড়া তো আমি 15 দিন আগে দিয়ে দিয়েছি, আমরা একসাথে গল্প করতে করতে যাবো। ঠিক তখনই মাগরিবের আজান হয়েছে। তো আমি বললাম আপনি কি নামাজ পড়বেন? তো বললেন না আমি নামাজ পড়বো না, আমি সামনে ছেলুনে বসি, আপনি নামাজ পড়ে নেন। তো আমি ওখানে আর কি স্টাফ কয়েকজন যাত্রী এদের মিলে 10 জন হবে বোধহয়, আমি নামাজ পড়ে আমি একটা দুটো কফি নিলাম ওই ওখানে কফি শপ থেকে। দুটো কফি নিয়ে আমি সামনে লাউঞ্জে যাই বসেছি। ওখানে যে দেখি যে বিদেশি যাত্রী আছে 6 জন, তারা আসছে স্পেন এবং ইটালি থেকে, সুন্দরবন দেখতে যাবে ওরা। আর বাংলাদেশি আর হয়তো 5-7 জন। তো যেখানে মোর্শেদ আলী খান সাহেব বসা, ওনার পাশের সিটটায় আমি বসেছি এবং ওনাকে একটা কফি দিলাম যে আসেন আমরা কফি নিয়ে আসছি, কফি খাই। তো তখন ওই বিদেশি যাত্রীরা ওই যে স্টিমার সম্পর্কে জানতে চাচ্ছে যে এত পুরানো স্টিমার, প্যাডেল স্টিমার এখনো বাংলাদেশে চলতেছে, এটা কোথায় তৈরি হয়েছিল। তো আমি ওদেরকে বলতেছিলাম যে এটা অমুক জায়গায় তৈরি হচ্ছে ইত্যাদি। সেই বসে আবার ওই কফি খাচ্ছি, হঠাৎ করে একজন লোক, ইয়াং লোক এসে বললেন যে হুমায়ুন কবির। তো আমি হুমায়ুন কবির বলছি, আমি অতটা গুরুত্ব দিই না, যে হয়তো অন্য কেউ হতে পারে, তাকাইছে। এরপরে বলল যে হুমায়ুন কবির জুল ভার্ন। যেই জুল ভার্ন বলছে, আমি আমার শরীরের মধ্যে একটা শিহরণ, যে জুল ভার্ন নাম তো আমার কেউ জানার কথা না, এখানে কিভাবে হলো। আমার দিকে হাত বাড়াই দিল। তো আমি কফিটা এভাবে রেখে আমি ওনার সাথে বললো যে জুল ভার্ন ওঠেন। তা আমি বললাম আপনি কে? বলছে ওঠেন। এই বলে আমাকে এমন ভাবে একটা টান দিল, আমি দাঁড়াই গেছি সাথে সাথে। দাঁড়ানোর সাথে সাথে ওখানে আরো 4 জন লোক চলে আসলো, ওই সবাই এরকমের কোন ইউনিফর্ম মানে সিভিল ড্রেসে। সিভিল ড্রেস। এসে আমাকে, আমি দাঁড়ানোর পরে ওরা চারদিকে আমাকে ঘিরে ধরছে। একজন আমার এই বেল্টের এখানে হাত দিল, হাত দিয়ে ধরলো, এবং একজন পিস্তল এখানে একদম ধরলো, আর একজন আমার ঘাড়ে পিস্তল ধরলো। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে, এই যে অন্য যে যাত্রীরা কেউ খেয়াল করতেছে না, কারণ এত ফ্রেন্ডলি বিষয়টা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর ওরা আমাকে এমন ভাবে ঘিরে ধরছে, কেউ ওইটা মনে হচ্ছে লক্ষ্য আপনার করতেছে পরিচিত না। হ্যাঁ, আর মনে করতেছে পরিচিত এরকমের। তো আমি তখন একটু মোটামুটি ভয় পেলাম। আমাকে আস্তে আস্তে ঠেলে একদম রেলিং এর পাশে নিয়ে গেছে। তো আমি তখন ভাবি যে আমি কি এখন জাম দেব ইয়াতে, বুড়িগঙ্গায়? তো এটা এই যে কয়েক সেকেন্ডের ব্যাপার। তো না, এটা তো হবে না, কারণ আমার দাম দিয়ে কোনো লাভ নেই, ওরা আমাকে গুলি করে দেবে। হ্যাঁ। এই আমাকে ধাক্কায় ওরা নিচে চলেন নিচে। তো আমি বললাম যে আপনারা কারা? কোন বলছে যে আমরা, এটা পরে জিজ্ঞাসা করা যাবে, এরকম আর বা কিছু বলেছে। তো পিস্তল থাকায় তো আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই সময় আমি একটু চিৎকার করে শব্দ করছি, আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে কারা এরা তুলে নিয়ে যাচ্ছে। তখন ওই যে মোর্শেদ আলী খান সাহেব, উনি জিজ্ঞাসা করছে আপনারা কারা, আপনারা এনাকে তুলে নিয়ে যাচ্ছেন, এরকম কারা? এরপর ওই যে বিদেশি মহিলাদের ছিল, ওনারও একজনে বলতেছে কি ব্যাপার, ওনাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে কেন বা কিছু। হ্যাঁ, তখন ওরা বলতেছে আমরা গোয়েন্দা বিভাগের লোক। তো আমি বললাম যে আপনারা গোয়েন্দা বিভাগের লোক, আমাকে কি কারণে তুলে নিয়ে যাচ্ছেন, আপনাদের পরিচয় দেন, আমার এখানে লাগেজ আছে। তো আমার এই কথা আর শুনে নাই তারা, আমাকে টেনে নিয়ে গেল। এই আমাকে দোতলার থেকে নিচে নামিয়ে পার্কিং এ নিয়ে গেল। পার্কিং এ যেয়ে দেখি ওখানে সন্ধ্যাবেলা, তো একদম উজ্জ্বল লাইট, একটা মাইক্রোবাস দাঁড়ানো, খোলা দরজা খোলা, সেটার মধ্যে আমাকে ধাক্কা দিয়ে পিছনে তুলে দিল। দেখি পিছনের সিটে 3 জন বসা আছে, আমাকে সেকেন্ড সিটে বসালো। সেকেন্ড সিটে আমার ডান পাশে একজন, বাম পাশে একজন। আমাকে তুলে আমার 2 হাত পিছনে হ্যান্ডকাপ লাগাই দিল, আর চোখ বেঁধে ফেললো গামছা দিয়ে, ভেজা গামছা। আমি দেখতেছিলাম যে ওই গাড়িটার রেলিং এর পাশে বেশ কয়েকটা গামছা ঝুলানো আছে। জনগণ বা কোনো মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেনি? বুঝিনি, কোনো মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেনি? না না না, কেউ আসে নাই। তো এইটা দেখে আমাকে সাথে সাথে চোখ বেঁধে ফেললো, হ্যান্ড ইয়ে করলো, এবং আমার সামনেও কেউ বসলো, এবং ড্রাইভিং সিটের পাশে একজন বসে, ইয়েটা আটকাই দিল দরজা। আস্তে আস্তে গাড়ি চলতেছিল। অনেকক্ষণ পরে চলতে কোথায় আমি কোনো শব্দ পাই না, যেহেতু কান আমার বন্ধ করা আছে, চোখ বাঁধা, চশমাটা খুলে নিয়েছে। তো অনেকক্ষণ চলার পরে অনুভব করি যে গাড়িটা একটু এরকম উপরের দিকে উঠতেছে। তো এবং একটা স্লাইডিং ডোর যা বা গেট খোলার যে শব্দ, ওরকম একটা শব্দ পেলাম। তো যাই হোক, ভাবে আমাকে এই গাড়িটা আগানোর পরে
আমাকে গাড়ি থেকে নামালো ধরে 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 1 মিনিট দাঁড় করাইলো, দাঁড় করাই আমার সোজা হয়ে দাঁড়ান, আমার পায়ের জুতা খুলে নিল এবং কোমরের বেল্ট খুলে নিল। আর গাড়িতে কোথাও কি আপনাকে নির্যাতন করেছে তখন? না, গাড়িতে কোনো আচ্ছা, নির্যাতন করে না। তো ওখান থেকে নামিয়ে আমাকে বললো সোজা হয়ে দাঁড়ান, তো সোজা হয়ে দাঁড়াই, তারপর কেউ একদম আমার থুতনিটা এরকম তুলে দিল। তখন আমি ধারণা করতেছি যে হয়তো আমার ছবি তুলতেছে, যেহেতু আগে এরকমের টিভিতে দেখতেছি। এই, তো ওই আবার কয়েক কদম হাঁটায় নিয়ে দুটো ছোট ছোট সিঁড়ি, হয়তো 2-3 স্টেপ, এগুলা আমাকে পার করে একটু দূরে নিয়ে গেল, নিয়ে এক জায়গায় রুমে বসাইলো। বসানোর পরে আর কোনো শব্দ পাই না, আমি বসে আছি। তো অনেকক্ষণ বসে থাকার পরেই, অনেকক্ষণ ঠিক বলা যাবে না, তখন এই শীতকাল তো শুরু অক্টোবরের, আজান, মাগরিবের আজান, আসরের আজান, মাগরিবের আজান এবং এশার আজানের মধ্যে খুব টাইমটা ডিফারেন্স, কম সময়ের মধ্যে। তো আমি আজানের শব্দ শুনলাম, তখন আমি বললাম যে আপনারা এখানে আছেন, আমি নামাজ পড়তে চাই। কয়েকবার বলার পরে একজন এসে বলল যে অজু করতে হবে। আমার অজু ছিল, কিন্তু আমি তবুও বললাম পরিস্থিতিটা দেখার জন্য, যে আমি বললাম না, অজু করতে হবে। কিন্তু এরপরে আমাকে 2টা লোক এসে 2 দিক থেকে ধরে হাঁটায় এটা নিচে নিয়ে গেল অনেকক্ষণ, বেশ হয়তো 10-15-20 গজ এরকমের হতে পারে। দেওয়ার পরে একটা আমার চোখ খুলে দিল, এক জায়গায় ঢুকায় চোখ খুলে দিল, হ্যান্ডকাপ খুলে দিল। তখন দেখি যে এখন একটা বড় ওয়াশরুম, 2টা বা 3টা আছে, বেসিনা আছে, এবং বেসিনের ইয়াতে খুব সাদা ধবধবে সাদা টাওয়েল লাগানো আছে। তো সেটা দেখে, এবং পুরো ইয়াটা গ্লাস দেওয়া সামনে, তো এটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা তো খুব খুব উচ্চপদস্থ অফিসাররা ব্যবহার করে এরকমের ওয়াশরুম হবে। তো আমাকে দেওয়ার পরে আমি অজু তো একটু করলাম, করে এর মধ্যে ওরা চলে আসছে, এসে আমাকে আবার হ্যান্ডকাপ লাগাই দিল, এইভাবে আবার চোখ বেঁধে ফেললো। এবং এইবার চোখ বেঁধে ওরা ওই যে বাথরুমে যে টিস্যু ছিল বেসিনের সামনে, সেই টিস্যু দিয়ে আমার এই চশমার ভিতর থেকে আর কি দিয়ে দিয়েছে, যাতে আর কি আমি না দেখতে পারি। এবং কয়েকবারই আমাকে জিজ্ঞেস করে দেখা যায়, দেখা যায়, না দেখা যায় না। আবার হাঁটায় কতদূর নিয়ে গেল, একটা রুমের মধ্যে বসালো, বসে বলতেছে আপনি নামাজ, এইটা খুলে দিয়ে বলতেছে নামাজ পড়েন। তো আমি বললাম যে আমি চেয়ারে বসেই নামাজ পড়বো। আমি না, যায় নামাজ দিল যে আপনি নামাজ পড়েন, কিন্তু আমি চেয়ারের উপরেই বসে পড়া, কেন আমি নামাজ পড়াটা আমার কাছে না, আমি আসলে চারদিকে তাকাই দেখছি যেটা এখানে কি। তো দেখলাম যেখানে আমাকে বসতেছি একটু দূরেই একটা সেক্রেটারি টেবিল, পাশে একটা পিছনে রিভলভিং চেয়ার, সামনে 2টো ভিজিটর চেয়ার, এবং রিভলভিং চেয়ারের পাশে একটা মিলিটারি বুট। এখন মিলিটারি বুট দেখে আমার সন্দেহ হলো যে যারা আমাকে ধরেছে তার নিশ্চয়ই কোনো ডিফেন্সের লোক, সেটা হতে পারে পুলিশ, বিডিআর না বিজেপি হতে পারে, র্যাব, গোয়েন্দা বাহিনী হতে পারে বা কিছু, কিন্তু আন্দাজ করতে পারছি না যে কারা আমাকে ধরেছে। তো যাই হোক, আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আবার ওরা এসে আবার চোখ বেঁধে ফেললো, ওই একইভাবে টিস্যু দিয়ে আটকাই দিল, হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগাই দিল। এই কিছুক্ষণ পরেই একটা সময় যে আর্মি বা যে কোনো মানে ডিফেন্সের বড় অফিসার আসলে গার্ড সাবধান এভাবে একটা কমান্ড দেয় এবং বাঁশি বাজায়। তো এই এরকম একটা শুনলাম, এবং ওইটা শোনার পরে আমাকে এসে বললো যে স্যার আসছে, যে সালাম দিবা, আমাকে বলতেছে। আমার না, এখনো আমাকে আপনি বলতেছে যে সালাম দিবেন স্যারকে। তো আমি ভয়ে আছি, কিন্তু আমি খুব আছি, মানে নার্ভাস হয়ে যায়নি, ভয় আমার মধ্যে আছে, কাজ করতেছে। কিন্তু আমি বললাম যে স্যার, কোন স্যার আসতেছে? যে বড় স্যার। আমি নাম কি? তো বলছে যে এগুলো আপনার জানার দরকার নাই। যাই হোক, আমাকে নিয়ে গেল হাঁটাই একটা রুমের মধ্যে। তো রুমের মধ্যে বসার পরে আমি আন্দাজে আর কি বললাম আসসালামু আলাইকুম। তো বললো যে হ্যাঁ, হুমায়ুন কবির, বসেন। তো আমাকে একটা বসাই দিল একটা টুলের উপরে। বসার ওই টুলটা দেখে একটু নড়বড়ে টুল, তো আমার ওয়েট বোধহয় একটু ক্যারি করতে কম হচ্ছিল। তো আমি এইভাবে সামনের দিকে বসে আছি, কারণ এই টুলটা তাতে নড়ে, এই জন্য করার পরে তো বলে হুমায়ুন কবির আপনাকে এখানে কেন নিয়ে আসছে? না, আপনার নাম কি? আমি বললাম হুমায়ুন কবির। বলছে আপনাকে এখানে কেন নিয়ে আসছে? আমি বললাম সেটা তো আমার প্রশ্ন, আমি তো জানি না কেন নিয়ে আসছে, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কারা, কেন আমাকে নিয়ে আসছেন। তো
তো বলছে ঠিক আছে, এগুলো জানা যাবে। তো আপনি কি চা খাবেন না কফি খাবেন? আমি বললাম, না আমি কিছুই খাবো না, আমাকে দয়া করে বলেন যে আমাকে কারা নিয়ে আসছেন এবং আমার পরিবারের কাছে অপরাধ কি? খবর দেন। তো বললো যে ঠিক আছে, দেওয়া যাবে, আগে চা খাবেন না কফি খাবেন? তো আমি বারবারই বলতেছি, আমি বললাম যে না ঠিক আছে তাহলে চা দেন। বললো চা কি দুধ চা না রং চা? আমি জাস্ট পরিস্থিতিটা হালকা করে দিলাম, ঠিক আছে রং চা দেন। তো বললো যে এই ওনাকে রং চা দেয়। এইটা বলার সাথে সাথেই আমাকে কেউ একজন লাথি দিল, আমার বাম পাশে লাথি দিল বুট দিয়ে, এবং এক ঘাড় এবং ইয়া নিয়ে, এবং আমার সাথে সাথে দাঁত ভেঙে যাবে। ভিতরে আমি অনুভব করতেছি আমার মুখে ইয়া পড়তেছে, রক্ত পড়তেছে, বা দাঁত এখন ইয়া করতেছি। আমি পড়ে গেলাম ওই টুলটা থেকে। পড়ে যাওয়ার পরে মানে বেধড়ক পিটানো, মারা, মানে পাড়াচ্ছে আর পিটাচ্ছে। তো আমার হাত কিন্তু তখন ওই রকমের ইয়ে করা, ওই অবস্থায় আমার আঙ্গুলগুলোকে থেতলে দিচ্ছে, বুট দিয়ে পাড়াইয়া এরকমের বা ইয়া করে পেস্টছে। এই অনেকক্ষণ ইয়ে করার পরে আমি আর চিৎকার করতেছি, সহ্য করতে পারছি না, কিন্তু কাউকে দেখতেও পারতেছি না। তো এরপরে কিছু প্রশ্ন করলো যে আমি সরকারের বিরুদ্ধে কেন লেখালেখি করি, সরকারের বিশেষ করে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে কেন লেখি, তাদেরকে অপমান করি। আমি বললাম আমি তো কোনো অপ্রচার করি নাই, আমি সরকারের কিছু দুর্নীতির ব্যাপার যেটা আমি পত্রিকায় পেয়েছি, সেই পত্রিকার রেফারেন্স দিয়ে আমি ওটা লিখেছি যে এখানে এই আছে এই। তো সেটা বললো যে এই লেখার দায়িত্ব কে দিয়েছে? আমার কেউ দায়িত্ব দেয় নাই, এটা তো আমি আমার নাগরিক দায়িত্ব মনে করি। আমি সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের এই কাজগুলোর মধ্যে স্বচ্ছতার অভাব আছে এই, এবং এটা যদি স্বচ্ছতাটা দেখানো হয় তাহলে মানুষের আস্থা অর্জন করতে পারবে সরকার। এটা তারেক রহমান যে 700 কোটি টাকা পাঠাইছে, সেই টাকা কার কাছে? আমি বললাম যে আমি দলের কোনো নেতা না, কর্মী না, একজন কর্মী বলা যায়, সমর্থক এই, আমি এসবের ব্যাপারে কিছু জানি না। তো এরপরে ওরা বললো যে আমি মিথ্যা কথা বলি, এবং কিছু লেখা আমার বিভিন্ন পোস্ট, তারপরে ফেসবুক পোস্ট, ব্লগ পোস্ট, এগুলো তুলে ধরে ইয়া করতেছে যে এইটা কেন লিখছি, এটা কেন লিখছি। তো এক পর্যায়ে বললো যে ওকে ইয়া করো, ওই ওরে দুল পরাই দাও। তো আমি তো জানি না দুল পরানো কি। তো দেখি একজনে কেউ এসে আমার কানে ওই যে পেপার ক্লিপ আছে না, ওই রকমের কিছু একটা অনুভব করছে, একদম আটকাই দিয়েছে, কান আমার ব্যথা করতেছে, এবং 2 হাত চেয়ারের উপরে, ওই টুলটা থেকে আমাকে একটা চেয়ারের উপরে বসানো হয়েছে, সেটা আর্ম চেয়ার। এই আর্ম চেয়ারে এখানে আমাকে 2 হাতে কিছু একটা বেঁধে দিয়েছে, 2 হাতে। তো আমি বসে আছি, হঠাৎ করে একটা ইলেকট্রিক শক দিল, মানে এইভাবে করে আমি মানে ইয়ে করছি, চিৎকার করতেছি আমি, আর ধম করে একটা শব্দ হয়ে গেল, আমার কান বন্ধ হয়ে গেল, এই আর আমি কিছু শুনতে পাচ্ছি না। তো এই অবস্থায় আমি পড়ে গেলাম। এখন আমি এই যে ইলেকট্রিক শক দেওয়ার পরে আমি অনুভব করতেছি যে আমার কান থেকে ব্লিডিং হচ্ছে, কারণ আমার কান গরম হয়ে গেছে, এই কান বন্ধ কিন্তু গরম হয়ে গেছে, এরকম কিছু একটা বেয়ে পড়তেছে, এটা আমি অনুভব করতেছি আমার গালে। এই তো এরপরে আবারও অন্যান্য প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এটা সেটা জিজ্ঞাসা করতেছে অ্যালফাবেটিক নামের, যেমন এতে আবু সুফিয়ানকে। তো আমি বললাম যে আবু সুফিয়ান আমার এক বন্ধু সাংবাদিক। তারপরে আবার এস মাহমুদকে। তো আমি বললাম যে মাহমুদ আমার আত্মীয়, আমার ওয়াইফের ভাই। তো বলছে এডিশনাল এসপি ইমুকে। তো আমি বললাম যে ওখানে এডিশনাল এসপি ইমুর ওর ডাক নাম, ওর ইয়া নাম হলো, রেজিস্টার্ড নাম হলো মাইনুল, আমার ভাগনা, এডিশনাল এসপি পিরোজপুর। আমি তার কাছেই যাচ্ছিলাম। তো এখন এইখানে আমি বুঝতে পারি যে ওই যে সব এ দিয়ে নাম জিজ্ঞাসা করতেছে, তারপর বি দিয়া, তখন বুঝলাম যে ও ফোন দেখে, ফোনের মানে ইয়া দেখে, কন্টাক্ট লিস্ট দেখে জিজ্ঞাসা করতেছে। আপনি মানে 27 অক্টোবর মানে গুম হয়েছেন, এই নিপীড়ন নির্যাতন কতদিন চলেছে এবং এখন এই গুমের মধ্যে এখানে বিষয়টা আমার আসলে এই জিনিসটার চেয়েও কয়দিন ছিলাম সেটার চেয়েও বেশি হলো আমাকে কি ধরনের নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনটার মধ্যে ছিল আমাকে এক পায়ে রশি দিয়ে উপরে ঝুলে তারপর পিটিয়েছে, কিন্তু হাত ছাড়ে না কখনো।
কিন্তু ওই যখন আমাকে নির্যাতন করতেছিল তখন আমার ওই চোখের বাঁধনটা নিচের দিকে চলে আসে। তখন আমি দেখতে পাই যে ওখানে কয়েকজন অফিসার বসা আছে, তখন ঝুলে উল্টা দেখতে হ্যাঁ, পাচ্ছেন, উল্টো আপসাইড দিকটা, ডাউন। হ্যাঁ, হ্যাঁ। এবং সেই সময় ওই যে লোকটা প্রথম দিন আমাকে ওই ধরে নিয়ে আসছিল যেদিন, জি, এবং হুমায়ুন কবির জুলভান বলেছিল, সেই লোকটাকে আমি চিনতে পারি যে এই সেই লোকটা। এই উনি প্রেসিডেন্ট চেয়ারে বসা ছিল, আর 4-5 জন বা একাধিক জন পাশে দুই দিকে বসা ছিল চেয়ারের। তো ওনাকে আমি দেখতে পাই। তো ওই সময় আমাকে এত বেশি টর্চার করে, সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। এই গেল একদিন। এরপর আর একদিন আমাকে পেনিসে ইলেকট্রিক শক দেয়। তো সেইটার জন্য আমার তলপেট ফেটে যাচ্ছে, যে ওইটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি বেহুশ হয়ে যাই। বেহুশ হওয়ার পরে যখন হুঁশে আমি বললাম আমি প্রস্রাব করবো, আমাকে একটু বাথরুমে নিয়ে যান, কিন্তু আমাকে কেউ নিচ্ছে না। ওরা হাসতেছে যে ও প্রস্রাব হবে না, আমরা জানি ওটা এরকমেরই হয়। এরপর আমি এত চিৎকার করতেছি যে আমাকে নিয়ে যান। তো এই বাথরুমে অনেকক্ষণ হাঁটায় একটা বাথরুমে নিয়ে গেল। নেওয়ার পরে তখন আমার এক হাতের হ্যান্ডকাপটা খুলে দিয়েছে, কিন্তু চোখ খুলে দেয় নাই। তো আমি বাথরুম করে প্রস্রাব করার জন্য দাঁড়িয়েছি, কিন্তু প্রস্রাব হচ্ছে না আমার। আমি চিৎকার করতেছি, পুড়ে যাচ্ছে তলপেট। আমি তখন যেহেতু হাতটা ইয়ে করে, আমি এটা বাঁধনটা খুলে ফেললাম টেনে। তো আমি প্রস্রাব করি, দেখি প্রস্রাবের সাথে কয়েক ফোঁটা প্রস্রাব, ব্লাড, সিমেন্ট, সব এইরকমের একটা কিছু, একটা মিশ্র, হ্যাঁ, তরল। মিশ্র একটা তরল বের হয়েছে। আমি খুবই আর কি তখন ভয় পেয়ে গেছি এবং চিৎকার করতেছি। এবং আমার ওই ইলেকট্রিক শক দেওয়ার জন্য এই দুই পাশে, শক দেওয়ার দুই পাশে এই ভেন থাকে, ওইটা ফেটে গেছে এবং দুই ফোসকার মতন হয়ে গেছে দুই দিকে। তো এই আমি চোখ খুলে যেহেতু ওইটা ফেলছি, ওরা দেখছে বাইরে। ওই বাথরুমের দরজাটা হইলো চেস্ট হাইট, এবং ওই দরজাটা এদিক থেকে খোলা যায়, ওদিকে কোনো ছিটকানি নাই কোথাও। ওটা ওই যে অনেক অফিসের দরজা দুই দিকেই এরকম, খোলে। হ্যাঁ, দুই দিকেই খোলে ওরকমের, এবং নিচে ফাঁকা, প্রায় 6 ইঞ্চি ফাঁকা হবে। তো আমাকে টেনে ওরা বের করলো যে কেন আমি এটা চোখ খুললাম। চোখ খুলবে। এরপরে ওরা ওইখানে আবার দুইজন বা তিনজন ছিল, তারা আমাকে খুব মারলো। মেরে একটা গুহার মতন জায়গা, সেখানে আমাকে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে তখন আমার চোখ বাঁধে না। চোখ বাঁধার আগে পর্যন্ত আমি দেখলাম যে একটা ছোট্ট রুম, আমার হাইট 5 ফিট 10 ইঞ্চি, আর সেটার হাইট হলো 5 ফিট, আর পাশে 4 ফিট হবে। এই তো আমার চোখ বেঁধে আমাকে ওইভাবে পিছনে ইয়ে দিয়ে আমাকে ওইভাবে করলো। আমি রক্ত আমার সারা শরীরে ইয়ে করতেছে, কোথাও আমি বসতে পারতেছি না, করতেছি না। আমি একটু শোয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু একদিকে তো হাত বাঁধা, আমি শোবো কেমন করে, শোয়া যাচ্ছে না। তারপরে একটু ইয়ে করতে করতে একটু সোজা হইলাম, দেখি যে আমার পা লেগে যায়, আবার কাত হতে যাই, পাশে লেগে যায়, কোনো দিক দিয়ে ইয়ে করতে পারছি না। ওই অমানবিক, হ্যাঁ, মানে তো আমি মুভমেন্টই করা যাচ্ছে না। হ্যাঁ, আমি ওইভাবে আর কি বসে আছি, এভাবে করে, এই যে ইয়ে করে বসে আছি। তো এইভাবে অনেকদিন কেটেছে। কয়দিন, এখন দিন এবং রাত আমি জানি না, কখন দিন হয় রাত হয়, কিন্তু একটা রুটিন করে আমাকে মারতে নিয়ে যায়, নিয়ে নির্যাতন করার জন্য নিয়ে যায়। একদিন বা 2 দিন আমি এরকম আসসালাতু খায়রুম মিনান নাও, এই শব্দ ফজরের আযান আমি শুনতে শুনেছি। পেয়েছেন। এইটুকুই আমার ধারণা যে একটা দিন চেঞ্জ হয়েছে বা কিছু। এই এরপরে খাবারের জন্য ওরা খাবার তো আমার আঙ্গুলগুলো তো থাতলাই দিয়েছে, ওর পরে আমি খেতে পারতাম না, আর খাওয়ার রুচিও ছিল না। ওরা আমাকে হা করতে বলতো, ওরা মুখের মধ্যে কিছু দিয়ে দিত এবং কিছু ঔষধও দিত, এটা আমার খেয়াল আছে। আর প্রস্রাবের সময় যেহেতু বার্নিং হয়, এই জন্য আমি পানি খাওয়া বন্ধ করে দিলাম। এই আমি পানি খেতাম না, যে সামান্য। আর পানি যখন খেতে চাইতাম বলতো হা কর, আমি হা করতাম, কয়েকবার ডাকলে আসতো। হা করলে একটু পানি আমার মুখে দিত, বাকিটা সব আমার বুক ভিজে শরীরের যেত। মধ্যে। এইভাবে, তো এভাবে চলতে থাকলো। একদিন আমাকে বললো যে, অনেক প্রশ্ন করলো, তো বললো যে ওকে ক্রস ফায়ারে দিয়ে দাও। তো যখন বললো যে ক্রস ফায়ারে দেওয়ার জন্য, তখন আমি একবার কদিন হয়ে গেছে আমি জানি না, আমি প্রথম আল্লাহর কাছে শুকরিয়া করলাম, আল্লাহ, আমি আজকে তুমি আমাকে কবুল করেছো, আমার ক্রস ফায়ার হোক, এই যন্ত্রণা আর সহ্য করতে পারি না। মানে নির্যাতনের মাত্রা এত ভয়াবহ ছিল যে মৃত্যুই শ্রেয়। হ্যাঁ, তো ক্রস ফায়ার দেওয়া হোক। তো আমাকে বলো তওবা পড়তে, তওবা পড়ানো। আমি বললাম আমি তওবা পড়তে পারি, আমি নিজে নিজে পড়ি। আমি নিজে নিজে তওবা পড়লাম, কিন্তু এরপর একজন হুজুর আসলো, বলে হুজুর তওবা, তো সে তওবা পড়াইলো। আমি তওবা পড়ে আমি একদম এইবার নির্ভার, মানে মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, কোন রকমের আমার কোনো ভয় নাই, কিচ্ছু নাই, আমি দাঁড়াই রয়েছি।
তবা পরে যে এখনই একটা গুলি আসবে, আমি পড়ে যাবো, চোখ বাঁধা, হ্যাঁ হাত চোখ বাঁধা। বাঁধা, হাত বাঁধা। তো কল্পনা করতেছি আমার স্ত্রী সন্তানের কথা, যে ওরা কি আগামীকালকে দেখবে যে একটা অজ্ঞাতনামা লাশ পড়ে আছে, সেটা দিয়ে কি আমাকে এখন তখন তো এটাই ছিল বাস্তবতা, যে প্রতিদিন অজ্ঞাতনামা হ্যাঁ, লাশ নদীতে ভাসতেছে, বিভিন্ন সেরকম জায়গায় একটা পাওয়া চিন্তা যাচ্ছে। ভাবনা আমার কাছে, যে ওরা কালকে হয়তো এরকমের দেখবে বা কিছু, অথবা আমার লাশটাও দেখবে না। ওরা সারা বছর জীবন ভর অপেক্ষা করবে, কিন্তু ওদের বাবা ফিরে আসবে না, আমার ওয়াইফের তার স্বামী আর ফিরে আসবে না, আমার নাতনি ওর দাদা আর ফিরে আসবে না। তো এইটা আমার ইয়ে ছিল, কিন্তু মরার জন্য ভয় না, যে ওরা কি জানতে পারবে যে আমি, মানে আপনার লাশটা আদৌ পাওয়া যাবে কিনা, কারণ সেটাই। অনেক গুম হয়েছেন, তাদের লাশ পাওয়া যায়নি বা খোঁজও পাওয়া যায়নি। সেটাই আমি শুধু ওইটাই ভাবতেছিলাম। কিন্তু যখন এরপরে দেখি যে কোনো সারা শব্দ নাই, কেউ আমাকে নিচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি, তো তখন আবার এই আজান শুনলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ এখন ফজরের আমি, নামাজ। হ্যাঁ এই জিনিসটা আমি সকাল। অনুভব করি যে প্রতিদিন রাতে আমাকে নির্যাতনটা করতো রাতে। এই আমি যে 3 দিন যে আজানের শব্দ শুনেছি এই নিয়ে, সেটাও এই যে নির্যাতনের পরে। পরে হ্যাঁ, তো এই ধারণা করছি যে এটাই। এবং যখন আমাকে নির্যাতন করা হয়, তখন আমি ওই উদ্ভট একটা গন্ধ পেতাম, গাঁজা বা এইসব কিছু খাওয়া টাওয়ার, ওরা মনে হয় যে যারা ইয়া করতো মানে তারা ওই জাতীয়, নেশা টেশা করে হ্যাঁ আসতো ওরকম তারপরে। একটা গন্ধ আমি পেতাম, যেহেতু আমি জানি না এটা কিসের গন্ধ, আর যেহেতু চোখ বন্ধ, কিন্তু আমি একটা বাজে গন্ধ আমি অনুভব করতাম। আচ্ছা। এই তো আমাকে ওখানে যতদিন রাখা হলো 11 দিনের মতন, সেই 11 দিনের মধ্যে আমার শার্ট প্যান্ট আমি ওরা বিভিন্ন সময় খুলে নিয়ে আসে টর্চার করার জন্য, আবার ওগুলোই পরাই দিয়েছে। আবার এর মধ্যে আমি একদিনও গোসল আমার করার ইয়ে হয় নাই। আমি ওদের কাছে অনেক রিকোয়েস্ট করেছি, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিন, আমি কোনোদিন নামাজ কামাই করি না, আমি নামাজ পড়তে চাই। তো বললো যে এখানে নামাজ রোজা এসব করা যাবে না। এর অনুরোধ করতে করতে একটা লোক এসে আমাকে একদিন বললো যে আপনি নামাজ পড়েন। উনি আমাকে, এই ভালো লোক ব্যবহার করলো, উনি আমাকে মুরব্বী বলতেন, যে মুরব্বী আপনি নামাজ পড়েন, কিন্তু আপনাকে আমি খুলে দেব, একটা হাত খুলে দেব আর চোখ খুলে দেব, কিন্তু যখনই কেউ আসবে আমি এসে কিন্তু বন্ধ করে দেব, তখন কিন্তু আপনি কোনো কিছু বলবেন না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এটাই করব। তো এইভাবে নামাজ পড়া ইয়ে করলাম। তো হঠাৎ করে একটা লোক আমাকে বলতেছে, জুলন ভাই আমি ফসিউল। তো আমি বললাম ফসিউল? তো এর আগে আমি গুম হওয়ার আগে জানছি যে ফসিউলকে গুম করা হয়েছে বা সে চায়নায় চলে গেছে, এরকম একটা ওর পোস্ট দেখেছিলাম। কৃষিবিদ ফসিউল, হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ। তো বললো যে আমাকে আজকে কোর্টে হাজির করবে, এই আপনার কোনো মেসেজ আসে? এখানে কেউ নাই, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। কিন্তু আমি মনে করতেছি ও বোধহয় গোয়েন্দাগিরি করতেছে বা কেউ আমাকে টেস্ট করতেছে। এরপর আমি সাহস না হয় আমি বললাম যে ফসিউল যদি সম্ভব হয় ইয়া করো, তোমার ভাবিকে একটু জানাই যে আমি কোথায় আছি, আমাকে কারা ধরছে। তো বলছে যে আমি সেটা জানি না, এই কোর্টে নিলে বলতে পারবো। তো আমি বললাম, তো বলো যে ভাবির নাম্বার তো আমি আছে, আপনার নাম্বারটা ভাবি বলেন। আমি বলতে পারলাম না, মনে করতে পারছি না। এরপরে দুপুরের খাবার দিয়েছে, তখন ওই খাবারের সময়, এখন আমার এই হাত একটু ইয়ে হয়েছে, তো আমি খাবারের সময় ইয়ে করলাম যে কি দিয়ে কোথায় কাগজ পাবো, কিভাবে আমি লিখবো, নাম মনে করতেছি নাম্বার, তা আমি কোনোভাবেই মনে করতে পারি নাই আমার ওয়াইফের নাম্বার বা আমার ল্যান্ড ফোনের নাম্বার বাসার, তাও আজ 30 বছরের নাম্বার, 40 বছরের নাম্বার, তাও মনে করতে পারছি না। তো প্রথম কয়েকটা নাম্বার আর কি মনে করছিলাম, সেটা লিখবো কি দিয়ে, তো আমার হাঁটু দিয়ে দেখে রক্ত বেড়ে, আমি একটা ওই রক্ত দিয়ে একটু একটু করে ওই যে পানির বোতলের উপরে স্টিকার, সেইটার পিছনে লিখছি, কিন্তু পলিথিন জাতীয় তো ওটার উপরে লেখাও হয় না। তো আমি ব্যর্থ চেষ্টা করেছিলাম এরকমের লেখার, এই গেল এটা। তো ফসিউল এটা ইয়ে করতে পারে না, ওকে পৌঁছাতে পারে নাই, আমি বাধ্য নিতে পারে না। আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে তো, মানে আপনার পরবর্তীতে কিভাবে কতদিন পরে আপনি মুক্তি পেলেন, এবং বর্তমানে আপনার প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো নিয়ে, তো আমাদের সময় স্বল্পতার কারণে যদি সবকিছু একটু আলোচনা হ্যাঁ, করেন। আমাকে 11 দিনের দিন আমাকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার দেখানোর আগে হঠাৎ করে আমাকে এসে বলে যে আমার হাত বাঁধন খুলে দিল, চোখের বাঁধন খুলে দিল, বললো যে আপনি গোসল করে আসেন, শাওয়ার করে আনেন। তো আমি শাওয়ার করবো কি, আমার কাপড় চোপড় দেখলাম, যেহেতু খুলে দিয়েছে, দেখি সারা রক্তে ভেজানো, আমার শার্টের একটা মাত্র বোতাম আছে,
আর কোনটা বোতাম নাই, ছেঁড়া বিভিন্ন, তাও রক্তে শুকাইয়া ইয়ে হয়ে রয়েছে রক্ত। তো আমি বললাম যে গোসল করার শক্তি আমার নাই, আর বলো যে শেভ করেন, তো আমি শেভ করতে পারবো না। এরপর ওদেরই একজন লোক এসে আমাকে শেভ করাই দিল, আর আমার প্যান্ট খুলে নিল, আর আমার যে লাগেজ ছিল এই লাগেজটাই প্রথম ওখানে নিয়ে আসে। লাগেজটা বের করে আমার ওখান থেকে বের করে দেয়, আমার নতুন একটা প্যান্ট বের করে দেয়, শার্ট বের করে দেয়। তো প্যান্ট আমি পরতেছি না, আমি এই যে পানি আর কোনো কিছু খাবার না খেতে শুকিয়ে গেছি, প্যান্টটাকে আমি লুঙ্গির মতন করে এইভাবে গেঁথে দিয়ে কোনো রকমের ইয়ে করেছি। তো ওরা আমাকে নিয়ে একটা মাইক্রোবাসে চলে গেল, একটা বারান্দায় দাঁড় করাইলো। সেখানে দেখি যে লেখা র্যাব 10, এবং ব্যাডমিন্টন খেলতেছে একটা মাঠের মধ্যে অনেক সিপাহীরা। তো এই বুঝলাম যে আমাকে র্যাব 10 নিয়ে আসছে। হ্যাঁ, ওরা নিয়ে আসছে। তো ওরা মাইক্রোবাসে উঠাই আমাকে অনেকক্ষণ ঘুরে, তারপরে ইয়া বাড়ি, পীরের বাড়ি, সায়দাবাদ বাস স্ট্যান্ড, ওখানে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে বললো যে আপনি যান, আপনাকে ছেড়ে দেওয়া হলো। তো আমি আমাকে নামাই দিয়েছে, তখন আমি দেখি সামনেই র্যাবের ইউনিফর্ম পরা লোকজন। তো দেখে বুঝলাম যে আমাকে বোধহয় ছাড়বে না, এটা ইয়া করতেছে। তো আমি আবার ওই লোক দেখে, আমি তখন হাঁটাচলা করতে পারি না, আমি এত বিধ্বস্ত। তারপরও একটা ওই ঐশী শক্তিতে আমি মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছি জনরণ্যে, কিন্তু তাও আমি ইয়ে করি। তখন আমাকে আবার পিস্তল ধরে এখানে বলতেছে যে একদম দৌড় ইয়া করলে গুলি করে দেবো। এই 3-4 কদম হাঁটতেই র্যাবের ইউনিফর্ম পরা লোকেরা এসে আমাকে জাপটাই ধরে, এখানে ধরে একদম আমাকে উল্টায় ফেলাই দেয়, রাস্তার উপরে দিয়ে চেপে ধরছে, বুকের উপরে উঠা ইয়ে করে। তো এটা কোন দরকার ছিল না, মানে নাটক আর কি, হ্যাঁ, আপনাকে গ্রেফতার করা এবং হয়েছে। আমাকে টেনে হিসড়ে একটা বাস কাউন্টারে নিয়ে গেল, শ্যামলী পরিবহন। তো সেখানে নিয়ে এই যে দেখেন এই পালাই যাচ্ছিল, এরা আমার দীর্ঘদিন ধরে ঘুরে ধরার জন্য চেষ্টা করতেছি, রাষ্ট্রদ্রোহী কাজ করছে সরকারের বিরুদ্ধে, এই যে তার লেখা ফোন বের করে দেখাইতেছে, অর্থাৎ সবই রেডি করা। এবং 4-5 জনের সাক্ষী নিল, এই আমাকে গ্রেফতার দেখাইয়া আবার নিয়ে কত গেল। মাস পরে আপনি মানে মুক্তি পেলেন? না, মাস নয়, ওখানে আমার ইয়া ছিল 11 দিন। না, আপনি টোটাল এই গ্রেফতারের পরে জেলখানা থেকে জেলখানে এখানে আমাকে কোর্টে দেওয়ার পরে কোর্ট আবার আমার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপরে রিমান্ড শেষে আমাকে কোর্টে ইয়াতে জেলখানায় পাঠায়। জেলখানার থেকে আমাকে প্রায় মে মাসের 22 তারিখে আমি মুক্তি পাই, অর্থাৎ নভেম্বরের মানে প্রায় 7 মাস পরে আপনি হ্যাঁ, মুক্তি পান। আচ্ছা, মুক্তি পাওয়ার পরে আমি যতটুকু জানতে পেরেছি যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনি প্রথম গুম ভিকটিম হিসেবে মামলা করেছিলেন, এবং সেই মামলার অগ্রগতি, বর্তমানে প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়গুলো যদি বলেন আমাদের শেষ করতে এখানে হবে। একটা আমি খুবই সংক্ষেপে বলি। আমাকে একটা মামলায়, ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার দেখায় কোর্টে চালান দিয়েছে, ইয়াতে জেলখানায় পাঠাইলো। আমি একটা মামলায় জামিন নিয়ে বের হয়ে দেখি আমার বিরুদ্ধে আরো 4টা ডিজিটাল নিরাপত্তা আইন মামলা, এবং সেগুলো সবগুলাই ওয়ারেন্ট আছে। তো যাই হোক, সেইগুলো আমি আস্তে আস্তে কিন্তু আমাকে একটা হাইকোর্ট থেকে আমি আগাম জামিন নিয়ে আমাকে হয়তো 3 সপ্তাহ সময় দেয়। আমি যাই কোর্টে, লোয়ার কোর্টে ইয়ে করি, জামিনের জন্য আবার ইয়ে করি, সারেন্ডার করি। তখন ওরা ওই জামিন ক্যান্সেল করে ওরা আবার জেলে পাঠায়। এইভাবে আমাকে গেছে, আমাকে 2 বার আরো এভাবে গ্রেফতার করেছিল গ্রেফতার পরবর্তীতে। দেখানো হয়েছে। এখন তো আপনি মামলা করেছেন, মামলার হ্যাঁ, বিষয়ে এখন আমার মামলাগুলা প্রত্যাশা 2024-এর জুন মাসের 23 তারিখে আমাদের একটা মামলার রায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখে আমরা হাজিরা হই নাই। আমি আর আমার জাহিদ নামে একজন আছে, এই 2 জনকে এক মামলায় দিয়েছে, কিন্তু আমাদের ইয়া হয় নাই। পরবর্তীতে সেই মামলাগুলা জুলাই আন্দোলনে, যেটা আমাদের একটা আশীর্বাদ হিসাবে আসছে, আমাদের তরুণরা, আমাদের সন্তানেরা, সেই পট পরিবর্তনের পরে আমাদের মামলাগুলা সব প্রত্যাহার হয়েছে। আপনি যে মামলা করেছেন, এরপরে গুম কমিশন সরকার গঠন করলো, অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে আমরা অভিযোগ করলাম যে আমরা গুমের বিরুদ্ধে, এবং ওরা তদন্ত করলো। গুম এর তদন্ত করে আমাদেরকে বললো যে আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে পারেন এটা নিয়ে। তো আমি মামলা করলাম প্রথম সেখানে। সেই মামলা 2 বছর হয়ে গেছে। 2 বছর হওয়ার পরে 3 বার আন্তর্জাতিক অপরাধ তদন্ত কমিশন নামে একটা আছে পুলিশের, সেখানে তদন্ত শেষ হয় না আজ পর্যন্ত। এবং তদন্ত শেষ হয়েছে শুনেছি, এবং এখন মধ্যে চার্জশিট হয় নাই। এই হলো আমাদের অবস্থা। সরকারের কাছে প্রত্যাশা কি? আপনারা সরকারের কাছে হাজার হাজার গুম ভিকটিম, সরকারের কাছে প্রথম প্রত্যাশা, কোন সরকারই যেন এই গুমের মতন মানবতা বিরোধী অপরাধগুলো
কেউ না করে, আর যেন কারো জীবনে এমন দিন না আসে, এবং সরকার যেন এটাকে কঠোরভাবে বন্ধ করে আইন করে, এবং যারা আমরা গুমের ভিকটিম তারা যে অভিযোগ করেছি সেই অভিযোগগুলা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে তদন্ত শেষ করে মামলার বিচার কার্যক্রম শেষ করতে হবে। এক, দ্বিতীয়ত আমাদের কাছে সরকারের প্রত্যাশা যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে 9 মাস, দেশ স্বাধীন করেছে, তাদেরকে গেজেটভুক্ত করা হয়েছে। জুলাই যোদ্ধারা 36 দিন আন্দোলন করেছে, তাদেরকে গেজেটভুক্ত করা হয়েছে। আমরা দীর্ঘ 15-20 বছর ধরে সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে। আমরা যারা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকেও যেন তালিকাভুক্ত করা, গেজেটভুক্ত করা হয়, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। আমাদেরকে যেন আমাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়, পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এবং আমাদের রিহ্যাবিলিটেশনের একটা বিষয় আছে, একটা মানসিক ট্রমা আছে সব ব্যক্তিগতভাবে পরিবারের মধ্যে, এটা মানে তার মিস হচ্ছে সরকারের এখানে অনেক কাজ করার দায়িত্ব আছে সরকারের। আমরা কি শেষ করবো, হুমায়ুন ভাই আর কিছু বলবেন? আমরা এটাই যে আমাদেরকে যেন অনতিবিলম্বে আমাদের মামলাগুলো শুরু করা হয়, এবং কার্যক্রম যেন আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়, এবং আমাদের যারা গুমের ভুক্তভোগী তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং গেজেটভুক্ত করা হয়, এটি আমাদের অন্যতম দাবি। নিঃসন্দেহে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন হুমায়ুন কবির জুলবন ভাইয়ের করুণ ইতিহাস বলবো আমি, কারণ এটা ইতিহাসের অংশ, এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে রাজনৈতিক কারণে বা কোনো কারণেই যাতে মানুষ অন্যায় শিকার না হয়, গুমের শিকার না হয়। কারণ গুম হওয়া ব্যক্তির যখন তাকে খুঁজে পাওয়া যায় না, তিনি জীবিত না মৃত এর মাঝামাঝি একটা অবস্থানে থাকেন, তো যেটা মৃত্যু হচ্ছে অনেক সময় খারাপ মনে হয়। আমরা আশা করব সরকার সব রাজনৈতিক দল মিলে বাংলাদেশের জুলাই পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা, সেখানে গুমের বিষয়ে সবসময় সরকার সচেতন থাকবে, এবং আমাদের এই আয়োজন চলতে থাকবে সপ্তাহব্যাপী। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।